নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদের প্রশ্ন, আপনাদের উত্তর খোঁজার চেষ্টা করি। আজকের বিষয় এবং যা নিয়ে আলোচনা, অর্থাৎ একেবারে উত্তপ্ত পরিস্থিতি, কসবা ল কলেজে ধর্ষণ এবং তারপরে ঘটনা, রাজ্য একেবারে তোলপাড় হয়ে গেছে। কিন্তু এই ঘটনার দায় কার, এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। ত্রিনাঙ্কুর, স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন SFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। দুজনকেই স্বাগত জানাচ্ছি। অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু আলোচনায় আসার আগে প্রথমেই দেখে নেব 11 মাস পর, অর্থাৎ আরজি করে ঘটনা ঘটার পর 11 মাস পর আবারও রাজ্য তোলপাড় হয়েছে কসবার ঘটনায়। কেন? প্রথমেই সেই প্রতিবেদন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত জেগেছে কলকাতা। মেয়েদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দখল হয়েছে রাত। কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গির বদল হলো কি? মেয়েদের উপযুক্ত সম্মান দেওয়া হলো কি? যথাযথ মর্যাদা কি পাচ্ছে পৃথিবীর আকাশের অর্ধেক অংশ? প্রশ্নগুলো উঠছে কারণ বাস্তব পরিস্থিতি, রূঢ় বাস্তব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিন্দু মাত্র বদল ঘটেনি নারী নিরাপত্তায়। সৌজন্যে কসবার কলেজে গণধর্ষণ। গল্প বলার কথা বলে প্রথমে ডেকে নিয়ে যাওয়া, তারপরে বিভিন্ন বাহানায় আটকে রেখে সময়ের অপেক্ষা করা এবং সব শেষে ক্যাম্পাস ফাঁকা হয়ে যাওয়ার সুযোগ নিয়ে বিবাহের প্রস্তাব। নাকচ হতেই তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়া, পাশবিক অত্যাচার, যেন দখল নেওয়ার চেষ্টা। ঘটনাচক্রে আরজিকর কাণ্ডে রাজ্যবাসী দেখেছিল অপরাধী মনস্ক সিভিক ভলেন্টিয়ারের অস্থায়ী চাকরি করা সঞ্জয় রায়কে, আর কসবা কাণ্ডে দেখল সাউথ ক্যালকাটা ল কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে। কসবার নির্যাতিতার পরিণতি হয়তো আরজিকরের নির্যাতিতার মতো হয়নি, কিন্তু অত্যাচার, অপরাধীর অপরাধ মনস্কতা সঞ্জয় মনোজিৎকে কার্যত সমকক্ষ করে তুলেছে। যেমন এক আসনে বসিয়েছে আরজিকর নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসক ও কসবার নির্যাতিতা ছাত্রীকে। দুই ক্ষেত্রেই নির্যাতন ক্যাম্পাসের অন্দরে, বলা ভালো ধর্ষণ প্রতিষ্ঠানের অন্দরে। প্রতিষ্ঠানে ধর্ষণ কি প্রাতিষ্ঠানিক হয়ে উঠছে? আরজিকর কাণ্ডের 11 মাসের মাথায় কসবা। এরকম কত কত মাস পরে পরে কত কত ঘটনা ঘটে যায়, তোলপাড় হয়, আর তোলপাড়ের মধ্যেই ঘটে আরও কত ঘটনা। ধর্ষণ ব্যাধি থেকে কি আদৌ নিরাময় সম্ভব? ক্যালকাটা নিউজ। আর এবারে চলে আসবো সরাসরি আলোচনায়। ত্রিনাঙ্কুর, বারবার করে নাম চলে আসছে এবং ছাত্র রাজনীতির প্রসঙ্গ চলে আসছে। দায় কি এড়ানো যায় ত্রিনাঙ্কুরের পক্ষে? দেখুন, আমরা কেউ দায় এড়াতে চাই না, দায় এড়ানো চাইতেই হতো, তবে আমরা কিন্তু এইভাবে মিডিয়া ফেস করতাম না। আমরা নরেন্দ্র মোদীর মতন হতাম যে এত বছরে প্রেস কনফারেন্স করার সাহস নেয় না। আমরা বলি আমরা সেই দায়িত্ববান সংগঠন যার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং সেনাপতিত্বের ওপর নির্ভর করে চলে। এবার ধরুন, এত বড় একটা রাজ্য, এত বড় রাজ্যের মধ্যে আমরা যে কথা বলি হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমন রাজ্যের প্রত্যেকে যে সমানভাবে হবে তা হয় না। আমি প্রথম দিন প্রেসেই কিন্তু বলেছিলাম যে আমরা কেউ জ্যোতিষ নই যে আমাদের পক্ষে বোঝা সম্ভবপর নয় এই ছেলেটা কালকে কি করবে। আমরা কি দেখি, এই ছেলেটি মানসিকতা ভালো না খারাপ, হেল্পফুল কি হেল্পফুল নয়, এই ছেলেটি কাজ করার উদ্যম আছে কিনা উদ্যম নেই, এই ছেলেটিকে বা এই মেয়েটিকে দলের নীতি আদর্শ নিয়ে সামনে নিয়ে লড়তে দেখা যায় কি যায় না। এবার আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো কাউকে জাস্ট এইভাবে দেখে রিড করতে পারি না। আমরা যখন দেখি যে এই আদর্শ থেকে কেউ কোনোভাবে বিচ্ছুরিত হচ্ছে, আমরা দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা সেই কিন্তু স্টেপ নিই, এবং স্টেপ নেওয়ার উদাহরণ কিন্তু ভুরি ভুরি। একমাত্র তৃণমূল কংগ্রেসই দল সেই দল যেই দল স্টেপ নেয়, এবং শুধু স্টেপ নেয় না, দল যাতে কোনোভাবে কোনো অ্যাকিউজডের পাশে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করে। কিন্তু বাকি দলগুলোর ক্ষেত্রে যদি দেখেন, যেমন এখন কেন্দ্রে যিনি আছেন যে বিজেপি সরকারে, আপনারা বিভিন্ন সময় কখনো সাবান কেস বেরোয়, কখনো রাস্তার হাইওয়ের ওপর প্রকাশ্যে কী সব করতে করতে ভিডিও বেরিয়ে যায়, এবং আরও অনেক। কিন্তু একটা কেসও দেখাতে পারবেন না বিজেপির কারোর বিরুদ্ধে কোনো শাস্তি নিয়েছেন বা পদক্ষেপ নিয়েছেন। একইভাবে সিপিএমের কথা যদি ধরেন, এক্ষুনি নিশ্চয়ই সৃজন চেঁচিয়ে উঠবে। এই তন্ময়বাবুর কথা যদি আজকে আমি ধরি, তিনি সাসপেন্ডেড হলেন, আবার তিনি চলে আসলেন,
তাকে সাসপেনশনটা তবে কেন করা হয়েছিল, তিনি চলে আসলেন তবে কোন ইয়ের ভর করে, সেটা তো আপনাদের একটা সাংবাদিক বন্ধুর ক্ষেত্রেই ঘটেছিল। আরও যদি গভীরে যাই, আমি সৃজনের জন্য স্টকে রাখছি আজকেই সুশান্ত ঘোষটা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সিপিএমের মধ্যে একটা প্রবণতা ছিল ফাঁকা ঘরে লেনিন শেখানো। ব্যাপারটা কি সেটাই? দেখুন, আমাকে যদি ব্যক্তিগত সত্তা থেকে বলেন আমাকে কথা, আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বাইরে গিয়েও যদি বলেন, আমি ব্যক্তিগত স্তরে মনে করি যে কোনো দলই কাউকে শেখায় না যে ধর্ষণ করো, কোনো দলই কাউকে শেখায় না যে মহিলাকে কটূক্তি করো বা আর 5টা জায়গার তুলনায় বা কারুর সঙ্গে কোনো নোংরামি করো। কিন্তু এটা বিকৃত মানসিকতা কজনের যে তারা এটা করে। এবং আরও যদি আমি বিশদে বলি বা বলতে চাই, আমি অনেককে দেখেছি যারা সামনে হয়তো ভালো, সকালবেলা হয়তো ভালো, বা কোনো এক সময় তার বিশেষ বিশেষ রূপটি বেরিয়ে ওঠে। আমি এটাকে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও বলবো, এই যেটা আমার পরবর্তীকালে আমি তদন্তেরও এই মনোজিৎ মিশ্রের ক্ষেত্রে আরও বিশেষ করে দেখতে পাচ্ছি। বা তার সঙ্গে আমার নিজের মনে হয়, এটা আমার ব্যক্তিগত স্তরে একান্ত আমার নিজের মনোভাব, সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা এবং বেড়ে ওঠাটা অনেক কিছু নির্ভর করে। টুরাঙ্কুর, একটুখানি আটকাচ্ছি, বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানবো। আমার খুব স্পেসিফিক প্রশ্ন ছিল টুরাঙ্কুর, ছাত্র রাজনীতি এবং 11 মাস পর কেন এই ঘটনার দায় কার, আমি উত্তর এখনো পাইনি, খোঁজার চেষ্টা করবো। সৃজন, আমরা দেখলাম আরেকটা কথা বলা ভালো যে এই মুহূর্তে তুমি বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে একেবারে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে গেছো, বিজেপির কোনো প্রতিনিধি এই মুহূর্তে উপস্থিত নেই, যেহেতু স্বাভাবিকভাবে এই প্রসঙ্গটা যদি না ঢোকা হয় তাহলে একটা সুবিধা হয় বা ভালো হয় আর কি। সৃজন, আমরা দেখলাম যে সিপিআইএমের নেতৃত্বের প্রসঙ্গের কথা ইতিমধ্যেই চলে এলো। আমি তৃণাঙ্কুরকে যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম সেই প্রশ্নের জায়গা থেকেই বলছি, আমি জানি তোমারও নিশ্চয়ই পাল্টা প্রশ্ন থাকবে, দায় কার? না দেখো, তৃণাঙ্কুর খুব চেষ্টা করেছে যে বিষয়টাকে সামনে এসেছে সেটাকে বিভিন্নভাবে বাইপাস করার। আমি ওর মধ্যে বেশি যাব না। এরকমও উদাহরণ বাংলার রাজনীতিতে আছে যে নির্দিষ্ট শ্লীলতাহানি এবং ধর্ষণ এই ধরনের অভিযোগ সিপিআইএম বহিষ্কার করেছে, তাকে কোলে তুলে নিয়ে তৃণমূল তাকে রাজ্যসভার মেম্বার বানিয়ে ফেলেছে, এই অভিযোগও আছে, এই দৃষ্টান্তও আছে। আমি তার মধ্যে যাব না বেশি। আমার খুব নির্দিষ্ট কথা হচ্ছে যে তুমি আজকে ডেকেছো আমাকে, ঠিকই এসছি, অনেক দিন পর তৃণাঙ্কুরের সাথে দেখা হলো, তবে আজকে বোধহয় তোমার আমাকে না ডেকে রাজন্যাকে ডাকলে বেটার করতে। কারণ আমাদের সবার থেকে রাজন্যা হালদার টিএমসিপির ইনসাইডার, 21শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিয়েছে, মানে আমি ধরে নেব ক্রেডিবল ফেস। সে গত কয়েকদিন ধরে যে কথাগুলো বলছে, আমার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির কাছে আমার প্রশ্ন থাকবে যে তোমার সংগঠনের একজন বাইরে যে কথাগুলো বলছে এগুলো কি তুমি জানতে? যদি জানতে তাহলে কোনো ব্যবস্থা নিয়েছো? কীরকম ব্যবস্থা নিয়েছো, তার কি চেহারা ইত্যাদি। দেখো, আমরা প্রত্যেকে তো দলমত নির্বিশেষে ছাত্র রাজনীতি, এবং আমি ওর অনেক কথার সাথে দ্বিমত হতে পারি, ওইটা সম্পর্কে আমি একমত যে কোনো সাংগঠনিক খাতায় কলমে লিখে পড়ে বলে না যে তুমি এই করো, ধর্ষণ করো, চুরি করো, ডাকাতি করো ইত্যাদি। প্রশ্নটা হলো, সংগঠনের মধ্যে কখনো যদি চোর, ডাকাত, ধর্ষক ধরা পড়ে যায় ইন্ডিভিজুয়ালি, সংগঠন তার প্রতি কি অ্যাপ্রোচ নিচ্ছে। এই ধরনের মনোজিৎ মিশ্র বাংলার প্রতিটি কলেজে ব্যবস্থা তো নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছে? কোথায় ব্যবস্থা নিয়েছে? মনোজিৎ মিশ্র এমন একটা আউট অফ প্রপোর্শন ঘটনাটা হয়ে গিয়েছে, কলেজের মধ্যে এত সাহস বেড়ে গেছে, কলেজের ক্যাম্পাসের মধ্যে, ইউনিয়ন রুমের মধ্যে, এবং তারপরে এখন ছাত্ররা বা শিক্ষকরা বা কলেজের স্টাফরা তারা যেভাবে মুখ খুলছেন, বোঝা গেছে যে এই ম্যাঙ্গো একদিনে পাকেনি, এ আম অনেক দিন ধরে পেকেছিল। তাহলে এর গোটা জার্নিটা টিএমসিপির নেতা হিসেবে, এবং তারপরে ওই যে ক্লার্ক হিসেবে, ক্লার্ক তো না, স্টাফ হিসেবে ঢুকে পড়লো, তার মাঝখানে একবার কলেজ ছেড়ে বেরিয়ে গেছিলো, আবার 17 সালে যখন কলেজে ফিরলো সেই কলেজে ছাত্র হয়ে ফেরাটা নিয়ে রহস্য আছে, বিভিন্ন থানায় একাধিক অভিযোগ আছে, 5টা না 4টে আলাদা আলাদা থানায় 4-5 রকমের আলাদা অভিযোগ, শ্লীলতাহানি থেকে শুরু করে মারধর থেকে শুরু করে রাজ্য পুলিশ কি করছিল, কলকাতা পুলিশ কি করছিল। এই ধরনের ম্যাঙ্গো কলেজে কলেজে তুমি পাবে, যারা গভর্নিং বডিতে টিএমসিপির নেতারা বসে, গভর্নমেন্ট নমিনেটেড, গভর্নমেন্ট বিভিন্নভাবে ঢুকিয়ে দিয়েছে, বা স্টাফ হয়ে ঢুকেছে, বা ক্লার্ক হয়ে ঢুকেছে, কচিত কদাচিৎ একটা দুটো তুমি পাবে শিক্ষক হয়ে ঢুকেছে। এরা প্র্যাকটিক্যালি ফার্স্ট ইয়ারের ছাত্র থেকে প্রিন্সিপাল অবধি তটস্থ। আমি কারোর নাম করব না, কাউকে অস্বস্তিতে ফেলাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু তুমি যদি তৃণাঙ্কুর সহ টিএমসিপির প্রথম সারির নেতাদের ফেসবুক প্রোফাইলগুলো খালি দেখো, তুমি দেখবে ওদের আশেপাশে যারা হাঁটছে
তাদের মধ্যে এইরকম বেনিয়ম তুমি ভুরি ভুরি পাবে। সৃজন প্লিজ একটুখানি আটকাচ্ছি, আমি আবার আসবো, আমায় জাস্ট তৃণাঙ্কুরের কাছে যেতে হবে। তুমি নিজে প্রথমেই বলেছো বাইপাস করার প্রসঙ্গ, আমি উত্তর খোঁজার চেষ্টা করবো। তৃণাঙ্কুর, তুমি নিজে বলেছো যখন দেখি স্টেপ নি, এতদিন কি করছিলে ঘটনা ঘটার পর? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন বলুন? কসবা। দেখুন, কসবার ঘটনার ক্ষেত্রে আমি প্রথম দিনই প্রেস করেছিলাম, এবং বোধহয় আপনি আমার প্রেসটা যদি রিভাইন্ড করে দেখান আপনি দেখতে পারবেন সেখানে আমি প্রমাণ সহ বলেছিলাম যে, এবং আমি প্রথম দিনই স্বীকার করেছিলাম যে হি ওয়াজ এ মেম্বার অফ টিএমসিপি ওয়ান্স, কিন্তু পরবর্তী পর্যায়ে 2022-এর আমার শেষ কমিটিটাকে আমি সেদিন সামনাসামনি আনি এবং এনে প্রকাশ করি যে মনোজিৎ তৃণমূল ছাত্র পরিষদের আর কোনো সদস্য বা দায়িত্বে ছিল না। তার যেমন একটা সাংগঠনিকভাবে বুঝিয়েছিলাম, তার পাশাপাশি আরেকটাও বলেছিলাম যে ও কলেজের বর্তমান স্টাফ। আমি প্রথমেই আমার উচিত ছিল সৃজনকে একটা শুভেচ্ছা জানানো, আমি আপনার চ্যানেলের মধ্যেই জানাই যে ও আজকে আরও বড় দায়িত্বে এসছে। নিশ্চিত ওর মতন ওর সঙ্গে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ওকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি যে ও আজকে এত বড় একজন দায়িত্ব পেয়েছে। কিন্তু পাশাপাশি একটা স্পাইডারম্যান সিনেমার একটা ডায়লগ ছিল, উইথ গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি। সৃজন তার বক্তব্যের মধ্যে আজকে যেন কোনো এক জায়গায় সর্বভারতীয় স্তরে এসএফআই নেতার বদলে এখনও নিজেকে সেই বাংলার সেই বস্ত্রপাচা সিপিএম নেতা বা এসএফআই নেতা হিসেবেই দেখাতে চাইছে। আমি অনুরোধ করবো সৃজন যাতে সেটা না দেখায়, কারণ বাংলায় তো এসএফআই বলে খুব একটা কিছু নেই, কিন্তু বাংলার বাইরে তবুও কিছু আছে, ও তবুও কয়েকজনকে দেখাতে পারবে। ওর এক বন্ধুর সঙ্গে আমার দুদিন আগে একটা শোয়ে আলোচনা হয়েছিল, যে নাকি পিআইএল করেছেন, তিনি ওপেন শোতে আমার সঙ্গে লেজে গোপড়ে হয়ে কলেজের নামের বদলে ইউনিভার্সিটির নাম বললেন, আর কি পায়রা কলেজ আর এরকম অনেক আকাশ কুসুম নাম বললেন যার সঙ্গে কোনো পরিচিত ছিল না। যাই হোক, এটা বাংলার এসএফআইয়ের অবস্থা, এটা আমি সৃজনকে বলতে চাইছি না। আমি বোদ্ধা কথা যেটার জন্য এই কথাগুলো বললাম সেটা হচ্ছে, সৃজন ওর বক্তব্যের মধ্যে অনেকগুলো বিষয়ে তুলল, যেখানে বোঝালো হচ্ছে গভর্নিং বডি, যেখানে বলা হলো কলেজের স্টাফ, কিন্তু খুব সুচারুভাবে সৃজন কিন্তু একটা কথা বললো যে আমি কাউকে ব্যক্তিগত স্তরে ভেতরে ঢুকতে চাই না, নাম নিতে চাই না। আমি সৃজনকে সমর্থন করছি, এই মানসিকতা আমারও এবং আমাদের মতন যারা কোনো দলের দায়িত্ব আছে তাদের এইভাবেই ভাবা উচিত না। কিন্তু এত ভালোর মধ্যেও এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনা যখন ঘটলো তারপর ব্যবস্থা, আমি প্রশ্ন থেকে সরছি না, আমি আসছি কেন আগে ব্যবস্থা নয়, কেন আগে জানতে পারবে না শাসক দল, কারা ক্ষমতায়, তৃণমূল ছাত্র পরিষদ, এবং সে এতদিন ধরে দাপট দেখাচ্ছে, পরপর যে আলাদা আলাদা থানায় বছরের পর বছর তার বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছে, এগুলো সবই তো মিডিয়া। আমি আবারও বলছি, আমি জামিন অযোগ্য কথাগুলো আসছিলাম, কিন্তু আপনার মাঝখানে কাটলে একটু কি কথা বলতে একটু অসুবিধা হয়। আমি শেষ করে আপনার প্রত্যেকটা উত্তর দেবো, কারণ আমি প্রশ্ন ছেড়ে যাওয়ার ছেলে নই। যাক, আমি আসছি উত্তরটায়। আমি প্রথম দিন সাংবাদিক সম্মেলন করে বলেছি আপনারা প্রশ্ন করার আগে যে আমি জ্যোতিষবিদ্যা জানি না, মাফ করে দেবেন, যে এই ছেলেটি পরবর্তীকালে ধর্ষণ করবে সেটা বোঝা সম্ভব। যে কেসের কথাগুলো বলছে, আমি দয়া করে অনুরোধ করবো যে সৃজন জেনে থাকে কেসের থানাগুলোর নাম, কি করেছে তার নাম, তবে সেইগুলো দেখলে বুঝতে পারতেন এই কোনো কেসটারই কিন্তু আজ অবধি সে দোষী প্রমাণিত হয়নি, বা সেই কেসটি এমন ধরনের কেস নয় যেই কেসটিকে তাকে বলা যেতে পারে যে সে আগে আগামী দিনে ধর্ষণ করবে, তাই একে দূরে সরিয়ে রাখো। আর আরেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, আমাদের দলের স্তরের আমরা ওকে আর রিনিউ করাইনি কমিটিতে, তার মানে কিন্তু হচ্ছে দল ওকে নিয়ে ভাবছে না। থাকলো কি করে? প্রাক্তনদের সঙ্গেও যদি আমার হিসাব নিতে হয় তবে যে শুভেন্দু অধিকারের দায়ভারও আমাকে নিতে হবে। আমি সৃজনকে অনুরোধ করবে, সৃজন আমায় বলুক কি কেসগুলো ওর সম্পর্কে আছে। ও ফোনটা খুলেছে, ওর মাথাতেও নেই, আশা করি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ওর কাছে এতক্ষণে চলে আসতো লাইভ শো হলে। আমি বিশ্বাস রাখি ও নিশ্চিতভাবে বলবে। এবং আমি আবারও বলছি, একজনকে আমরা বিচার করি তার সাংগঠনিক এবিলিটি, তার মানসিকতা, এবং সে কি করে এসছে। ম্যাঙ্গোর যেমন আমরা খারাপ রূপটি দেখছি, যখন সে সংগঠন করতো একটা সময় যখন ওকে দল দিয়েছিল তখন তার কিছু ভালো রূপ দেখেও দল নিয়েছিল। সংগঠন করতো, আর এই ঘটনা এবং যে ঘটনায় আবারও আরজি করার ঘটনার পর রীতিমতো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, তার দায়কার এই প্রশ্নেই আমরা থাকবো। তৃণাঙ্কুরের কাছে উত্তর খোঁজার চেষ্টা করবো, সৃজনের কাছ থেকেও জানবো। একটা বিরতির পর সঙ্গে থাকবো।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত আপনার কথায়। ট্রিনাঙ্কুর এবং সৃজন আমাদের সঙ্গে রয়েছে। আমরা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি দায় কার কসবার ঘটনায়। ট্রিনাঙ্কুরের উত্তর আমরা কিছুটা পেয়েছি, আবারও জানার চেষ্টা করব। কিন্তু সৃজন, তুমি রাজন্যার কথা তুললে এবং তারই সঙ্গে ট্রিনাঙ্কুর তোমার সাহায্য চাইছে, শাসক দলের তরফ থেকে রাজনৈতিক দল করা প্রতিনিধি, সে তোমার সাহায্য চাইছে। কোথায় কোথায় মনোজিৎ সম্পর্কে অভিযোগ রয়েছে জানা? না, অভিযোগ হয়েছে শোনা, যেটা নিয়ে ও বুঝতে পারে যে আগামী দিনে দর্শন করবে। পর মনোজিৎ নিয়ে এত কথা, প্রাক্তন ছাত্র ঢুকছে, এই রকম ঘটনা ঘটছে, একেবারে তার নিয়ন্ত্রণাধীন ভুল করছে। এখন কলেজের স্টাফের দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের নয়। আমি বলছি কলেজের স্টাফের দায়িত্ব তখন ভালো ছিল এই বলে ছেলেটিকে ডিফেন্ড করছে। এত ভয়ানক ঘটনার পরেও আমি তোমায় বলছি, নিশ্চয় 2014 সালে মনোজিৎ টিএমসিপি করতো। 2014 সালে আলিপুর থানায় মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ বাঁশ দিয়ে এক যুবককে মারধর, খুনের চেষ্টার মামলা। 2017 সাল ল কলেজে এক ছাত্রকে মারধর, অস্ত্র দিয়ে ভয় দেখানো, কসবা থানায় অস্ত্র আইন। শেষ করি, বিস্তারিত দেখাবো মনোজিৎ সম্পর্কে, মানে কাম টু দা পয়েন্ট। আমি এই তিনটা যেহেতু বলেছে আমার মুখ থেকে বলা উচিত। কে মনোজিৎ? আমরা 2018 অভিযোগ আছে, 22 অভিযোগ আছে, 2024 শেষ অভিযোগটি বলুক, আমরা প্রতিবেদন। এবার তার মানে হচ্ছে তুমি যে প্রতিবেদন দেখাবে, আমি যেটা মিডিয়ায় প্রকাশিত পেয়েছি, এবং টিএমসিপি বা তৃণমূল কংগ্রেস না তোমার চ্যানেলকে না এই মিডিয়া চ্যানেলটিকে রিজয়েন্ডার পাঠিয়েছে এখনো অবধি, তার মানে মনোজিতের বিরুদ্ধে এই অভিযোগগুলোর সত্যতা আছে। কথাটা হচ্ছে যে তারপরেও 2014 থেকে 2024 একটি ছেলেকে টিএমসিপি এত দূর টেনেছে, এখনও দাঁড়িয়ে টিএমসিপির রাজ্য সভাপতি এত কিছুর পরেও বলছে যে যখন সংগঠন করতো ভালো ছিল। এই হচ্ছে আমি শেষ করি, আমি শেষ করি, আমার স্টেটমেন্টে আবার তৃণাঙ্কুর যখন বলবে আমি বলবো। কথাটা হচ্ছে যে তার মানে আমরা যে অভিযোগটা করতাম যে এই ধরনের সমাজবিরোধীরা তৃণমূলের চেয়ারের পায়া, বিভিন্ন কলেজে এদের উপরে টিএমসিপি এবং তৃণমূল তার এই যে একটা দুর্নীতির ইকোসিস্টেম বানিয়েছে তারা, যার মাধ্যমে বেআইনি স্টাফ নিয়োগ হয়ে যায়, যার মাধ্যমে বেআইনিভাবে অন্য 5টা নিয়োগ হয়ে যায়, একটা ভয়ের আবহ তৈরি করা যায়। এরা এই ধরনের ম্যাঙ্গোদের ওপর ডিপেন্ডেন্ট। আমায় উত্তর নিতেই হবে ট্রিনাঙ্কুরের কাছ থেকে। আমি একেবারে শেষ করব। পরপর অভিযোগ, ছায়ার কথা বলেছে, এর আগে ছবির কথা বলেছে, পরপর শোনো, আমরা বিরোধী বলে তৃণাঙ্কুরকে 10 মিনিট বলতে দিয়ে আমায় 3 মিনিট বলতে পারছি। এরকম দেয় প্লিজ, আসতেই হবে, কারণ তুমি অভিযোগগুলো করছো। পরের বার কিন্তু আমি আরো ভালো করে বলবো। প্লিজ ট্রিনাঙ্কুর। আমার আগে ঠিক গুরুত্বপূর্ণ সময় ব্রেকটা হয়ে যাওয়াতে আমার কথাটাকে হাফ কেটে দেওয়া হলো, আমি তখনই অপোজ করেছিলাম। যাই হোক, আমি আবারও বলি, আমরা কিভাবে একটা ছেলেকে ডিফাইন করি সেটাকে বলেছিলাম। যতগুলো কেসের কথা বলছি আমি, প্রত্যেকটা কেসে আমি আজকে স্ট্যাটাস কো জানতে চেয়েছি। দেখুন, আজকে পলিটিক্স যারা করে না, তাদের এরকম অনেকের নামে অনেক কেস আছে। যেমন আমার নামে আজকে জিটিএ মামলা আছে। সেই জিটিএ মামলা সত্যি বা মিথ্যে কি আমার জানা নেই, বা আপনারও বোধহয় জানা নেই, আমি জানতে ভীষণ আগ্রহী। এবার আজকের আমাদের সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে, যতক্ষণ না কেউ অ্যাকুজড হয় তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কিছু করা যায় না। কিন্তু 2022 সালে আমরা ব্যঙ্গকে রাখিনি। কেন রাখিনি? আমাদের মনে হয়েছিল ওর কিছু বিহেভিয়ারাল প্রবলেম রয়েছে, এবং একটা দল করতে গেলে যে ডেডিকেশন প্রয়োজন, এই যে লিডার হতে গেলে, দলে যে পতাকাটা বহন করা শক্তি দিতে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে চলতে গেলে যে ডেডিকেশনটা প্রয়োজন, সেটা মনোজিতের মধ্যে কিছুটা কম পেয়েছিলাম। দেখুন, লিডারশিপে পতাকা বহন করার ইন্ডিকেশন দুটো কিছুটা সমধর্মী শব্দ হলেও যে পুরোপুরি এক তা কিন্তু নয়। না, কারণ সারা বাংলা জুড়ে প্রশ্ন করব, আমি খুব ছোট প্রশ্ন, দর্শকদের কাছে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। তৃণমূল ছাত্র পরিষদের কাছে এ ব্যাপারে বার্তা পৌঁছেছিল মনোজিৎ সম্পর্কে, তার কথাবার্তা, আচার আচরণ দল যেভাবে চাইছে সেটা নয়। আমি শিলাদিত্য, আমি তোমাকে সাপ্লিমেন্ট করব, ওই বলবে এই যে সংবিধানের কথা তৃণাঙ্কুর বলল, অস্ত্র আইন এবং শ্লীলতাহানির আইনে অভিযোগে জামিন পাওয়া কিভাবে পেল সেইটাও এই কিন্তু টিএমসিপি নেতা যখন এই মামলাগুলো হচ্ছে, অভিযোগগুলো হচ্ছে, এইটা আমি জাস্ট এক লাইনে উত্তর দিই, দল শাসক দলের প্রভাবশালী না হলে এটা এই জামিন সে পেল কি করে? প্রথম কথা হচ্ছে, না, সে তখন তৃণমূল ছাত্র পরিষদের কোনো নেতা ছিল না। কোন সময়টা? আপনি তুমি যেই 17-18 সালের কথা বলছো, তখন মনোজিৎ তৃণমূল ছাত্র পরিষদের কোনো নেতা ছিল না। আমার প্রশ্নটা তুমি এইমাত্র যে কথাটা বললে, অর্থাৎ ওর সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আমাকে তো উত্তরটা দিতে হবে, করতে পারবে না, তার মানে কি ইঙ্গিত পেয়েছিলে? আমাদের 36টা সাংগঠনিক জেলা, 36টা সাংগঠনিক জেলায় অ্যাভারেজে জেলা কমিটিতে 50টা করে নাম আছে। প্রত্যেকবার যখন কমিটি হয় 50 জনের মধ্যে 30-35 জন রিনিউয়াল হয়, 15 জন কিন্তু রিনিউয়াল হয় না। কারণ
সাংগঠনিকভাবে দল যা যা কিছু চাইছে তাদের মধ্যে তা কিছু পাচ্ছে না লিডারশিপ হওয়ার মতন। এই 15 জন মনোজিতের মতন সারা আরও বাদবাকি 35টা ডিস্ট্রিক্টে এরকম আরও অনেকজন বাদ গেছে। তাদের মধ্যে কি কাউকে বোঝা গেছিল বা জানা যে সম্ভব যে আগামী দিনে ধর্ষণ করে বা ধর্ষণ করতে পারে? প্রশ্নটা আজকে আপনি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন, এটাতে আপনার টিআরপি বাড়তে পারে, কিন্তু দর্শক চাপিয়ে দিচ্ছে না। I'm just asking, না, I'm not, প্রশ্ন আমাকে তো প্রশ্ন কেউ চাপিয়ে দিচ্ছে না। যখন আমি প্রশ্ন উত্তরটা দিচ্ছি আমাকে বারবার ডিস্ট্রাক্ট করা হচ্ছে। কিন্তু সৃজনকে এখনো বলা সেই অপশনই পাইনি। সৃজন যেহেতু শূন্য, অধিকাংশ তোমার ফাঁকা ময়দান পাবে। প্রশ্ন তোমার কাছে, সৃজনের সিপিএম শূন্য বলে ও ফাঁকা ময়দান পাবে, এটা বোধহয় ঠিক নয়। ভাগ্যিস আমরা এই সব মনোজিৎ না নিয়ে শূন্যই থাকতে চাই। বলো বলো বলো। তো প্রশ্ন হচ্ছে যে আমরা 2022 সালের পর থেকে মনোজিৎ কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের আর কেউ নয়। এটা দল কিন্তু প্রথম দিন প্রমাণ দিয়েছিল এবং সঙ্গে বলেছিল তার আগে কমিটিতে সে অর্গানাইজার সেক্রেটারি হিসেবে জায়গা পেয়েছিল। এবার আপনার যে প্রশ্ন যে দল কি বুঝতে পারেনি, মানে নাকি দল বুঝেছিল যে সে অন্য কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত? না, দল বুঝতে পারেনি সে ক্রাইমের সঙ্গে যুক্ত, দল তাকে সরিয়েছিল। যে লিডারশিপের যে এবিলিটি, যে দলীয় এবিলিটি দরকার, সেই দলীয় এবিলিটিতে আর কোনো জায়গায় খামতি ছিল। সে যদি ভবিষ্যতে আবার কোনো জায়গায় দলীয়ভাবে নিজেকে প্রমাণ করতো এবং তার যদি এইসব ঘটনা না করতো, অদূর ভবিষ্যতে আবারও আমার কথাটাকে মিসকোট যাতে না করা হয়, যদিও সে তার এইসব ঘটনা না ঘটতো এবং তার এবিলিটি সে প্রমাণ করতে পারতো, তখন বাকি নেতৃত্ব তাকে নিয়ে ভাবলেও ভাবতে পারতো। উত্তর ইতিমধ্যেই তৃণাঙ্কুর দিয়ে দিয়েছে, অর্থাৎ আগে এ ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া গেছিল কিনা সৃজনের কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব অবশ্যই করে। অনেকগুলো প্রশ্ন শুধু নয়, পরপর প্রতিক্রিয়া উঠে এসেছে এবং তারই সঙ্গে কে এই মনোজিৎ, কেন তার বারবারন্ত, মাথায় কার হাত ছিল, তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। আবার একটা বিরতির পর আপনার কথায় সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত আপনার কথায়। এবং বিরতির আগে যে কথা বলছিলাম, যে প্রশ্ন বারবার করে উঠছে বিরোধীদের তরফ থেকে, যে অভিযোগ করা হচ্ছে যে মনোজিতের এত বারবারন্তের কারণ কি, কার আশীর্বাদ তার মাথায় ছিল, তার উত্তর খোঁজার চেষ্টায় আমরাও দেখাবো। কলেজ ক্যাম্পাসে আইনের পড়ুয়ার গণধর্ষণ, আরজিকর কাণ্ডের 11 মাসের মাথায় আরও একবার কারা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যের নারী নিরাপত্তার বেয়াব্রু চিত্রটা। কিন্তু কার বা কাদের শিকার হতে হলো এক পড়ুয়াকে? ক্যাম্পাসেও মিলল না নিরাপত্তা। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘৃণ্য ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য পুলিশের তৎপরতায় তড়িঘড়ি গ্রেফতার ওই কলেজেরই তৃণমূল ছাত্রনেতা মনোজিৎ মিশ্র ও তার 2 শাগরেদ। তদন্ত যত এগিয়েছে ক্রমশ সামনে এসেছে অভিযুক্ত ছাত্রনেতার অপকর্মের লম্বা তালিকা। বিস্মিত করে দিয়েছে খোদ পুলিশেরও। নির্যাতিতার বয়ানেও উঠে এসেছিল মনোজিতের বিকৃত মানসিকতার প্রমাণ। নির্যাতনের ভিডিও দেখিয়ে আবার ওই তরুণীকে ব্ল্যাকমেল করার পরিকল্পনা ছিল তার। এমনকি ঘটনা ঘটানোর পরে কলেজেই শাগরেদদের নিয়ে মদের আসর বসিয়েছিল মনোজিৎ। কিন্তু কে এই মনোজিৎ? কার প্রশ্রয়ে সে কলেজের দণ্ডমুণ্ডের কর্তা? মনোজিতের একাধিক অসামাজিক কাজের হদিশ মিলেছে সাউথ ক্যালকাটা ল কলেজের অন্দরে। জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে টিএমসিপি ছাত্রনেতা মনোজিতের দাদাগিরির সাক্ষী কলেজ। একাধিক অপরাধমূলক কাজের জন্য তার নাম রয়েছে পুলিশের খাতাতেও। বারবার গ্রেফতার, বারবার জামিন। এত কিছুর পরেও মনোজিতের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ হয়নি। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কলেজে ক্রমশ বেড়েছে মনোজিতের রাজত্ব, ফিকে হয়েছে তার নিয়োগ রহস্য। আর চর্চা হয়নি কেন প্রাক্তনী হয়েও কলেজকে ভুলতে পারেনি মনোজিৎ, কিংবা ছাত্র অবস্থায় বারবার সে কেন জড়িয়েছিল কলেজের নানাবিধ বিশৃঙ্খলায়। কলেজের অন্দরেই গণধর্ষণের মতো ঘটনায় যেন পূর্ণ হলো মনোজিতের পাপের খরা। আগেই তার কুকীর্তি জেনে মুখ ফিরিয়েছিল বাবা, এবার ঠাঁই হলো গারদে। বন্ধ হলো শাসক দলের প্রথম সারির নেতাদের ছবি দেখিয়ে জুনিয়রদের উপর প্রভাব বিস্তার করা, আর কলেজের এবং বাইরের একাধিক তরুণীকে হেনস্থা ও উত্ত্যক্ত করার ঘটনা। কিন্তু নিছক পড়ুয়া থেকে কলেজের দাদা হয়ে ওঠার উত্থানের নেপথ্যে কি টিএমসিপির সঙ্গই কাল হলো মনোজিতের? ক্যালকাটা নিউজ। কে এই মনোজিৎ? এই প্রশ্নের যেমন আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি, তার পাশাপাশি তৃণাঙ্কুরকে আমরা প্রশ্ন করেছিলাম বিরতির আগে যে কোনোভাবে কোনো ইঙ্গিত কি পাওয়া যায়নি, যদিও তৃণাঙ্কুর বলেছে তার মধ্যে সেই লিডারশিপ ক্ষমতা দেখা যায়নি যে এই পতাকা বহন করে যাবে। তাহলে এতদিন ধরে তার দাপট থাকলো কি করে? সৃজন না দেখো, আমি একটা কথা বলি সিরিয়াস, সেটা হচ্ছে যে তৃণাঙ্কুর যা বলল, আমিও যা বুঝলাম,
2022 অবধি মনোজিৎ ওদের সম্পদ ছিল, 2022-এর পর মনোজিৎ আপদ বিপদ ইত্যাদি হয়ে গেছে। 2022 অবধি তোমার বুলেটিনেও নিশ্চয় 21 সালে মানে 20-21 থেকে 22 অবধি। আচ্ছা, ও যা টাইমলাইন বলছে আমি তর্কের খাতেই মেনে নিলাম। তার আগে একাধিক অভিযোগ, আই রিপিট, যাতে জামিন হওয়ার কথা নয়, কি করে জামিন হলো, ইনক্লুডিং কালীঘাট থানা একটি অভিযোগ আছে। আমি কোনো স্পেকুলেশনের মধ্যে না গিয়ে আমি তোমায় বলছি যে একটা সাধারণ লোক, সে এই ধরনের অভিযোগে তার চট করে জামিন হওয়ার কথা না। মনোজিৎ মিশ্রর হয়ে গেল যখন সে তৃণাঙ্কুরের কথা অনুযায়ী টিএমসিপির নেতা। ও একটু আগে এসএফআই নিয়ে দুটো বক্রোক্তি করলো, গতকাল তোমরাও কভার করেছো। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন, সে প্রেস মিট করে এরকম লিস্ট ধরে কলেজে, এক একটা কলেজের নাম করেছে, সেই কলেজে 3টে 4টে 5টা 6টা 7টা মনোজিৎ কে কে আছে, কিভাবে আছে। এই যে হুগলিতে দেখা গেছে, হাওড়ায় তুমি দেখেছো। আমি অস্বস্তিতে ফেলতে চাই না, কিন্তু সোশ্যাল মিডিয়া তৃণাঙ্কুরের সাথে ছবি ঘুরে বেড়াচ্ছে। সেই ছাত্রনেতা নাকি ছেলে মেয়েদের প্যান্টের চেন খুলে দেখাতে বলতো ইয়ের মধ্যে, এনডি কলেজের ভিতরে। বেআইনি নিয়োগ তুমি হুগলিতে দেখেছো। এই ধরনের অসংখ্য কলেজ এসএফআই অলরেডি প্রকাশ করেছে, এবং এটা এসএফআই এর প্রকাশ করার ব্যাপার না, ইট ইজ ওপেন সিক্রেট, এভরিবডি নোজ। আমার কথাটা হচ্ছে যে এই দুর্নীতির প্রশ্ন, এই জায়গাটা না ধরে এটা খালি ব্যক্তি মনোজিতে আটকে রাখাটা, তাহলে ব্যক্তি মনোজিতে আমরা যদি আলোচনা আটকে রাখি, তখন তৃণাঙ্কুরের বক্তব্য হবে যে না, ও তো 22 অবধি ভালো সংগঠক ছিল, তারপরে 21-22 অবধি আমরা ওই যা ও বলছে ইত্যাদি। এটা একটা প্রবণতার প্রতিনিধি মনোজিৎ, এই কেসটা সামনে এসে গেছে বলে। এই গত এতগুলো বছর ধরে 2000, আমি যদি খুব ভুল না বলি, 17 সালের জানুয়ারিতে শেষ পশ্চিমবঙ্গে ছাত্র ভোট হয়েছিল। তারপরে মাঝে 19-20-তে যাদবপুর প্রেসিডেন্সি, ডায়মন্ড হারবার আর রবীন্দ্রভারতী। ডায়মন্ড আর রবীন্দ্রভারতীতে ভোটের ব্যাপার বালাই নেই, যাদবপুর আর প্রেসিডেন্সিতে এসএফআই জিতেছিল। 8 বছর 9 বছর ধরে একটা রাজ্যে ছাত্র ভোট হচ্ছে না। 8 বছর 9 বছর আগে যারা জিএস ছিল বা সেই সময়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল, তারা কলেজগুলো দখল করে মৌরসি পাট্টা, ইউনিয়নের মধুভাণ্ডার চালিয়ে বেড়াচ্ছে। আমি তোমায় এই বছরের পরপর কলেজের রিসিপ্ট ফেলে দিতে পারি যেখানে ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে। ছাত্র ইউনিয়ন নেই, কিন্তু ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে। এটা একটা বড় দুর্নীতির জায়গা না? এই ইউনিয়ন ফি কোথা থেকে গেল, কোথায় এই টাকা কোথায় গেল গত 8 বছর ধরে? এই যে কোর্ট বলেছে, সায়ন মামলা করেছে যে ইউনিয়ন রুমগুলো বন্ধ করো, আমরা কোর্টের কাছে অ্যাপিল করব যে সাথে এইটা বলুন যে স্বচ্ছ ছাত্র সংসদ ভোটটা করাও এক্ষুনি, রানিং স্টুডেন্টরা কলেজ চালাক। এবং এই যে এতগুলো বছর ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি, ফেস্ট কমিটি, ফ্রেশার্স কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, এইসব নাম করে আসলে ইউনিয়নের টাকা, কলেজের ছাত্রদের ইউনিয়ন, স্টুডেন্ট এড ফান্ড ইত্যাদির কাজে লাগার টাকা, সেগুলো সাইফন হয়েছে ঘুরপথে তৃণমূল ছাত্র পরিষদের কাছে এবং তাদের লোকেদের কাছে। এগুলোর মাধ্যমে এই দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে না। আমি শেষ করি গুরুদাস কলেজ, আমাদের গোটা বাংলা সমস্ত মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছিল। নজরুল মঞ্চে কে জনপ্রিয় সঙ্গীত শিল্পী গান করতে এসে সাফোকেটেড হয়ে অসুস্থ হয়ে মারা গেলেন। কেন সেদিন সাফোকেশন হয়েছিল? তৃণমূল গুরুদাস কলেজের দায়িত্বে ছিল। তারা যে প্রোগ্রাম ওখানে করিয়েছিল সেটা কি বৈধ ইউনিয়নের প্রোগ্রাম ছিল? তাহলে কাদের প্রোগ্রাম ছিল? সুজন, আরেকটা অন্য প্রশ্ন প্লিজ। আমি বলছি বিশেষ করে এই ঘটনায় প্লিজ, আমি এই কারণে তোমাকে বলছি, আমি শেষ করছি, আমি কনক্লুড করছি, কিন্তু প্রসঙ্গটায় যাব না। আমি তোমাকে কেবল ধরাচ্ছি যে মনোজিৎ ইজ নট দি ফার্স্ট যেখানে ইউনিয়নকে ব্যবহার করে, অবৈধ ইউনিয়নকে ব্যবহার করে একের পর এক অপকীর্তি করা হয়েছে। এই জায়গায় জবাবটা ট্রেনাঙ্কুর উত্তর দিন। ট্রেনাঙ্কুর, আমি একদম মানে কেটে একটুখানি জিজ্ঞেস করার চেষ্টা করি। রাজন্যা ইতিমধ্যে পর অভিযোগ করছে, কি মনে হয় কেন? যদি সৃজন যে প্রশ্নগুলো তুললো আউট অফ টপিক, যদি ওকে প্রশ্ন তোলার জায়গা দেওয়া হয় তবে আমাকে উত্তরটা দিতেও দিতে হবে। তোলার জায়গা দেওয়া, আমি একটা অন্য প্রশ্নে আটকে দিলাম, কিন্তু দর্শকরা দেখছেন আমি একটা কথাও রাজন্যার এই বক্তব্য কেন? গুরুদাস কলেজে তৃণমূল ছাত্র পরিষদ তখন ক্ষমতায়, তারা ওখানে একটা গন্ডগোল করেছে। আমি পর্যাপ্ত সময় দিচ্ছি, প্লিজ সৃজন। আমার মনে হয় তোমরা দেখোনি, এটা তোমাদের ত্রুটি। প্লিজ, আমার মনে হয় এই প্রশ্নটা এটা তুললে সেটাকে আমি উত্তর দেওয়া উচিত না, সেটা উত্তর দেওয়া উচিত। আমি রাজন্যার প্রশ্নকে তো আসবো, নিশ্চিতভাবে উত্তর দেবো, কিন্তু সৃজন যে প্রশ্নগুলো সেটাকে আমি উত্তর দেওয়া উচিত। তারপর আমরা আসছি। আচ্ছা, ঠিক আছে। আবার বলবেন না যে এবার তৃণমূল না উত্তর দিয়ে চলে গেল। যাই হোক, দেখুন, আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে কারোর ব্যক্তিগত নাম নিয়ে বলা উচিত না, বিশেষ করে সে আমার অনেক ছোট এবং ও আমার বয়সের থেকে শুধু ছোট না, রাজনীতিতে অনেক ছোট। দেখুন, প্রত্যেকের একটা পর্যায়ে কী হয় বলুন তো, অনেকের ক্ষেত্রে তারা নিজের মতন করে রাজনীতি করে, তারা মনে করে এইভাবে বোধহয় পলিটিক্সটা করলে আমাদের লাভ হবে, বা এইটা বললে বা সেইখানে গেলে বা এইটা করলে লাভ হবে।
আমার রাজন্যার বেশ কিছু কথা আমি শুনেছি, যে তার অধিকাংশ কথাই হয়তো আমি ব্যক্তিগত স্তরে সমর্থন করি না বা রাজনৈতিকভাবেও সমর্থন করি না, কিন্তু আমার মনে হয় আমার থেকে এতটাই ছোট যে ওর নাম নিয়ে আমার ওকে ওর কথা বলাটা মানায় না। আমি শুধুমাত্র এটা বলতে পারি যে যতদিন আমার সংগঠনের সদস্য ছিল আমি ওর কাছ থেকে এমন কোনো অভিযোগ পাইনি। যদি আমি ওর কাছ থেকে কোনো অভিযোগ পেতাম, আমি আমার সময় অন্তত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো অভিযোগ আসলে তার অধিকাংশ অভিযোগের ক্ষেত্রে অন্তত একটা এনকোয়ারি হয়েছে, আমার রাজ্য কমিটির বিভিন্ন নেতৃত্বরা গেছে কিন্তু এবং তদন্ত করেছে বা কোনো রিপোর্ট দিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই যদি সেটা আমার কাছে অফিসিয়ালি এসে থাকে। ওর বেশ কিছু বক্তব্য আমি শুনেছি, আমার নিজের ব্যক্তিগত স্তরে মনে থাকবে, আমার মনে হবে যে ও যদি এই কথাগুলো আমাকে আগে বলতো তবে হয়তো আমি নিশ্চিতভাবে তদন্ত করে দেখতাম বা ঠিক কিনা জানতাম। আমার কাছে না বললেও কিছু ব্যাপার এসেছিল বিভিন্ন লোকের কাছ থেকে, রাজনৈতিকভাবে বিভিন্ন লোকের কাছে, কে কার পক্ষে কে কার বিপক্ষে আমি সেই বিতর্কে না গিয়েই বলছি আমি আমার মতন করে রাজনৈতিক ছাত্রদলের একজন দায়িত্বপ্রাপ্ত হিসেবে যখন আমার কাছে যেটা এসছে সেটা আমি খুঁজেছি এবং নিউট্রালভাবে সেটা বিচার করার চেষ্টা করেছি। সেটা কখনো কারো পছন্দ হতে পারে, কখনো অপছন্দ হতে পারে, কিন্তু আমি নিউট্রাল থেকেছি আমার নিজের মতন করে 100%। আমার দলীয় যেহেতু আমি এখনও এক দায়িত্বপ্রাপ্ত আছি, আমার মনে হয় সব কথা মিডিয়ার সামনে না বলে নিশ্চিতভাবে যখন সময় হবে আমি নিশ্চিতভাবে জানাবো। শুধুমাত্র এইটুকুনি বলি, ও আমার বয়স থেকে অনেক ছোট, রাজনৈতিকভাবে অনেক ছোট, ওকে নিয়ে আমার আলাদাভাবে কিছু বলা মানায় না। এই টেনিওরে ব্যক্তিগত স্তরে কোনো কথা হয়েছে 25শে জুন পরবর্তী অধ্যায়? না, 25শে জুন পরবর্তী অধ্যায় আমার সঙ্গে সেরকম কথা হয়নি, কিন্তু হ্যাঁ ওর সঙ্গে আমার ব্যক্তিগত কথাবার্তা হতো। ও যখন সাসপেন্ডেড হওয়ার পরও ওর সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কথা হয়েছে, বা প্রান্তিক এর সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কথা হয়েছে। যদিও ও একসময় যখন কাজ করেছে আমার টিমের বাকিরা যেমন খুব যোগ্যতার সঙ্গে কাজ করেছে, আমারও মনে হয়েছে ওরা যোগ্যতার সঙ্গেও বেশ কয়েক জায়গায় কাজ করেছে, কিন্তু আমি সেই মতে বিশ্বাস করি না যে তার ভালো হলে তার সব ভালো, তার খারাপ হলে সব খারাপ। আজকে তার নিজের ব্যক্তিগত কিছু পলিটিক্যাল ক্যালকুলেশন থাকতে পারে, সে ভাবতে পারে এইটা করলে হয়তো তার কাছে কোনো বেটার অফার আছে, বা তার কাছে কোনো বেটার সুযোগ আছে, বা এইভাবে করলে হয়তো তার পলিটিক্যাল উত্থান হবে, সেটাও হতে পারে। বা সে একজন নারী, সে একজন বোন, সে একটা মেয়ে, সে আমার থেকে বয়সে অনেক ছোট, মানে তার বোনের মতন। আমি এই সোশ্যাল মিডিয়ায় বা আমি যদি ওপেনলি ওর সম্পর্কে ক্রিটিসিজম করি, বোধহয় সেটা ভালো হবে না। এটা মিডিয়ার জন্য ভালো হতে পারে, কিন্তু আমি মনে করি কি জানেন তো, বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা ঐতিহ্য আছে। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা বহন করছি, আমাদের সেই সংস্কৃতি এবং ঐতিহ্যটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস আমার বারবার মনে হয়, আমরা যারা আজকাল রাজনীতি করছি, আমাদের মা বাবারা কিন্তু আমাদের নিয়ে অনেক সময় চিন্তিত হয়। তারা কিন্তু ভাবে রাজনীতিতে ভালো লোকের জায়গা নয়। আমি নিজে রাজ্যের সভাপতি হিসেবে আমি এমন কোনো নোংরামো বা কুটকাচালের মধ্যে নামতে চাই না, বা পাল্টা এ বলবে তার পাল্টা আমি একটা বলবো, তার বলতে আমি আবার একটা পাল্টা বলবে, সে আবার একটা বলবে। কেন সবাইকে বাঁচতে গেলে নিজেকে ভালো বলতে হবে? আমি এমন কিছু করতে চাই না বা বলতে চাই না যাতে আগামী জেনারেশন যারা ইন্টারভিউটা দেখছে বা যারা আমাদের খবর দেখে, তারা যাতে তাদের সন্তানকে আর রাজনীতিতে না পাঠান। আমি চাই শেষ করতে দিই, রাজনীতিটা আগামী দিনে শেষ করতে দেব না, আবার আসবো। সৃজন প্লিজ। আমি বলছি আমরা বড় বেশি নীতিবোধ, মূল্যবোধ, ব্যক্তিগত বোঝাপড়া এইসবের মধ্যে যাচ্ছি। দেখো, তৃণমূল ছাত্র পরিষদে কি হচ্ছে না হচ্ছে, আই এম লিস্ট ইন্টারেস্টেড। আমার পরিষ্কার কথা, তৃণাঙ্কুরকে আমি তো বন্ধু হিসেবে জিজ্ঞাসা করছি না, টিএমসিপির রাজ্য সভাপতি হিসেবে জিজ্ঞাসা করেছি যে তার দলের একজন মুখ, সে কতগুলো ভয়ানক অভিযোগ তুলেছে। তার মানে হচ্ছে যে এই ধরনের ধর্ষকাম মানসিকতা তা টিএমসিপির অভ্যন্তরে একাধিক লোকের করছে। সেজন দলের মুখ যদি সাসপেন্ডেড হওয়ার আগে বলতো সেটা ঠিক আছে। সে এখন সে বাংলায় নেই, আবার তাকে স্মরণ করাই ধরে নিলাম। আচ্ছা, দলের টেকনিক্যালি আমি বুঝে নিলাম অধিকারী একসময় দলের সঙ্গে বুঝে নিলাম দলের প্রাক্তন মুখ সে কতগুলো অভিযোগ করেছে। আমি তর্কের খাতিরে অ্যাকসেপ্ট করি। থ্যাংক ইউ। দলের প্রাক্তন মুখ সে এখন এই ঘটনায় সামনে এসে কতগুলো কথা বলেছে। হয় তৃণাঙ্কুর বলবে এই কথাগুলো মিথ্যে, যা অভিযোগ আসছে যেভাবে শুভেন্দু অধিকারীদের সম্পর্কে বলে, অথবা তৃণাঙ্কুর বলবে যে হ্যাঁ এই আমি জানতাম,
তাহলে পরের প্রশ্নটা হচ্ছে তুমি জেনে ব্যবস্থা নিয়েছো না নাওনি, নিলে কি ব্যবস্থা নিয়েছো, না নিলে কেন নিয়েছো। এই আমি সঠিক মানে দেখুন গোটা উত্তর পেলাম না। বলতে খারাপ আমার থার্ড আমি শেষ করে দিই। আমি বলার সময় তাই আমার বক্তব্যটা শোনার পরে যখন সৃজন প্রশ্ন করছে আমার নির্দিষ্ট অভিযোগ আমার বুঝতে পারি আমার নির্দিষ্ট আমরা চেষ্টা করব সৃজনকে অনুরোধ করব এই ধরনের মনোজিৎ, এটাও আমি বুঝি, এটাও আমি ঠিকই এটা ঝগড়াঝাটি করছি ঠিকই, কিন্তু তৃণাঙ্কুরের পক্ষে এইসব ডিফেন্ড করা কঠিন। তৃণাঙ্কুর যদি বেশি ধর্ষক কাম বক্তব্য, তৃণাঙ্কুর যদি বেশি মানে মহিলাদের প্রতি অসম্মানজনক কথা এইগুলোকে যদি বেশি কন্টেন্ট করতে চায়, তো কল্যাণ ব্যানার্জি রেগে যাবে। কল্যাণ ব্যানার্জি ভোটের সময় দীপশিতাকে নিয়ে কী না বলেছে, মদন মিত্র কয়েকদিন আগে এই ঘটনাটা নিয়ে কী না বলেছে, কল্যাণ ব্যানার্জি এই ঘটনার পরে কি বলেছে, খোদ মমতা ব্যানার্জি ছোট্ট ঘটনা, স্মল ম্যাটার পেটি ম্যাটার, আচ্ছা ঠিক আছে ওর একটা ধর্ষিতার অ্যাজ ইফ রেট ঠিক করে দেওয়া, ওই আমাদের হাঁসখালির ঘটনার পরে ও একটা প্রেগনেন্ট লাভ অ্যাফেয়ার ছিল, এই প্রতিটা কথা তৃণমূলের নেতারা বলে 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 আসলে এই ম্যাঙ্গোদের উৎসাহিত করেছেন। আমার হাম্বল পয়েন্টটা হচ্ছে এইটাই যে এই সমাজবিরোধীরা তারা সব গর্তে ঢুকে থাকার কথা, তাদের ভেতরকার এই যে অন্ধকার ক্লেদগুলো বেরিয়ে এসছে, কারণ তারা সামহাউ বহির্বিশ্ব থেকে পরিপার্শ্ব থেকে তারা উৎসাহ পেয়েছে যে আমি যাই করি না কেন আমাকে বাঁচিয়ে নেবে। আমি তোমাকে বলছি এই ম্যাঙ্গো আমি যতদূর শুনেছি, আগে কোথাও বলিনি, একজন গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার তার ফার্ন রোডের বাড়িতে গেছিল, তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ পুলিশ অফিসার, পরপর অভিযোগ করছে, এই ঘটনার পরে পরপর অভিযোগ আর তৃণাঙ্কুরের বক্তব্য কি, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসেবে আমরা খোঁজার চেষ্টা করব, শুধু তাই নয় প্রশ্নের উত্তর এ দায়কার, অর্থাৎ আটকানোর জন্য কি চিন্তা কি প্রয়োগ তার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আপনার কথা একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত আপনার কথায়। আর আমাদের এই সময় খুবই সংক্ষিপ্ত, যার মধ্যে সেই একই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা এবং তারই সঙ্গে শাসক দল বা বিরোধীদের বক্তব্য শুধু নয়, কোথায় এর সমাধান আসবে, কেনই বা আসছে না এতদিন ধরে, সেগুলোও আমরা খোঁজার চেষ্টা করব। তৃণাঙ্কু, তুমি নিশ্চয়ই জানো যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সমাজ মাধ্যমের প্রচুর প্রতিক্রিয়া ইতিমধ্যে এই ঘটনার পর, বিশেষ করে আর.জি. করের 11 মাস পর কসবার এই ঘটনায় আবার নতুন করে কিন্তু প্রশ্ন উঠে আসছে, দলের মধ্যেও কিন্তু নানান বক্তব্য এসেছে, সেগুলো জানো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ক্ষুব্ধ, কেন, কি জানতে পারছো? দেখুন, এটা প্রত্যেকে নিজের মতন তো দেখুন করে বক্তব্য রাখবেন, সবার নিয়ে তোমার বক্তব্য রাখার দরকার নেই বা আমার উচিতও নয়, কারণ তিনি একজন সিনিয়র, তিনি তার মতন করে বলেছেন এবং প্রত্যেকেরই নিজস্ব বক্তব্য থাকবে। আর এটা তো ঘটনা যে তৃণমূল কংগ্রেসে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কোনো নোংরা ঘটনা সেটা কন্ডেম করে এসছে, সিপিএম বা বিজেপির মতন বাঁচিয়ে আসেনি। এই সৃজন এত ভালো ভালো কথা বললো, কিন্তু সুশান্ত ঘোষের নাম একবারও মাথায় মুখে আনলো না, বা তন্ময়দার নামটা মুখে আনলো না, কিন্তু সৃজন অনেকগুলো অভিযোগ আছে। আজকে যে বেআইনি নিয়োগ নিয়ে কথা হচ্ছে, আমি একটা প্রশ্ন ছুঁতে চাই না, বোধহয় অন্যায় হবে। আজকে প্রত্যেক কলেজে নাকি তৃণমূল কংগ্রেস বা প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদরা কর্মী হিসেবে নিয়োগ হয়েছে। আজকে যদি কোনো কলেজে 50 জন স্টাফ থাকে, 2-5 জন স্টাফের নাম করে বলা হচ্ছে। আমার প্রশ্ন, কেন বাকি 40-45 জন নিয়ে বলা হচ্ছে না? কারণ তারা বাম আমলে রিক্রুট হয়েছিল এবং তারা আজকেও সিপিএম মনোভাবাপন্ন, সেই কারণে? নাকি তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের কেউ প্রাক্তন সদস্য হলে সে চাকরি করার যোগ্যতা তার নেই? আমি প্রশ্ন করি, যদি কোনো জায়গায় থাকে বেনিয়ম করে যদি নিয়োগ থাকে, আপনারা সামনে নিয়ে দয়া করে যেভাবে বিভিন্ন চ্যানেল সাজানোর চেষ্টা করছে যে তৃণমূল কর্মী সে কলেজে চাকরি করছে, এটা অন্যায়। যদি এটা তৃণমূল কংগ্রেস কাছে ভ্যালিড হয়, তবে যে বামমনস্ক বা প্রাক্তন এসএফআই নেতা যারা কলেজে চাকরি করছে তাদের নিয়েও খবরটা করুন। আচ্ছা, মনোজিৎ ওকালতির ছাত্র, তাই তো? আমাকে এটা শেষ করতে, মনোজিৎ কলেজে স্টাফ বলেন, আমাদের সবার সংক্ষিপ্ত সৃজনের কাছে যেতে হবে, বলো। মনোজিৎ তো ওকালতি। আর দ্বিতীয় যে প্রশ্নগুলো করলো ছাত্র ইলেকশন, সেই ছাত্র ইলেকশন নিয়ে ও প্রেসিডেন্সি যাদবপুরের কথা বললো, কিন্তু বললো রবীন্দ্রভারতী হয়নি, কারণ ওরা হেরে গেছে। সেই সময় ছাত্র ইলেকশন শুরু হয়েছিল। আমরা বিশ্বাস করি অতি দ্রুত ছাত্র ইলেকশন হবে, এবং ছাত্র ইলেকশন হলে আমি যে কথা আগেও বলেছি, সৃজনের মুখ থেকে আবার শুনতে চাইছি, সৃজন আদেও এত বড় বড় ডায়লগ এসএফআই এর তরফ থেকে দিচ্ছে, ও সর্বভারতীয় নেতা। এখন বাংলার কটা কলেজে এসএফআই আছে বা কটা কলেজে 50 সদস্য নমিনেশন দিতে পারবে? সৃজন দয়া করে এটা অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করবো বা জানার, কিন্তু আমার প্রশ্ন ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিশ্চয়ই তৃণাঙ্কুর বুঝতে পেরেছিল প্রশ্নটা আসলে কি, যদিও তার উত্তর বাইপাস হয়ে গেল আর কি। গোটাটাই ডজ মেরছে, ঠিক আছে, ভালো। আমার কথা পরিষ্কার, সেটা হচ্ছে যে ছাত্র ভোট হোক। কটা কলেজে বলছি, 9 বছর ছাত্র ভোট বন্ধ আছে তো, 8 বছর।
8 দিন দেওয়া হোক, সমস্ত ছাত্র সংগঠন নিজের মতো করে ক্যাম্পেইন করবে, স্বচ্ছভাবে ক্যাম্পেইন করবে, সমস্তটা দিয়ে ক্যাম্পেইন করবে, 9 দিনের মাথায় ছাত্র ভোট ডিক্লেয়ার করুক। কটা কলেজে এসএফআই আছে, কি ছাত্র ভোটে ফল হবে, আমি তো বলছি বাংলা সব জায়গায় প্লিজ, আমি তো পরিষ্কার বলে এটা না বলো, পরিষ্কার বলে দিলাম, না ওই 500 কলেজের মধ্যে 400 কলেজে লড়তে পারো, এই কুমির ছাড়া 40 কলেজে পারো, 50 কলেজে পারো, বসু দেখান তোমাদের একটাই দয়া পোস্ট, করে বাকি একটু সব বলো, ল্যাম্প পোস্ট। তোমার কষ্ট হয় সহযোদ্ধা কলেজের নাম বলতে গেলে সে বলল তুমিও জানো না ছাত্র ভোট কবে হবে, যাদবপুরে তোমাদের হাজরা পিসি ভাইপো অর্ডার দিচ্ছেন না। পরিষ্কার কথা হচ্ছে, পরিষ্কার তোমাদের বড় নেতা এই কথা বলেছেন যিনি পিআইএল করেছেন, ছাত্র ভোট কলেজের নাম বলতে তিনি যাদবপুর প্রেসিডেন্সি আর হাজরা ল কলেজের নাম বলেছেন, পায়রা কলেজের নাম বলেছেন। ও করে নিক, আমি নির্দিষ্ট আকারে বলছি 8 বছর ছাত্র ভোট বন্ধ আছে, 8 দিন তৃণাঙ্কুর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, 8 দিন পশ্চিমবাংলার কলেজ শেষ করে ছাত্র ভোটের কথা বলছি, ঘটনা আটকানো যাচ্ছে না কেন, তুমি উত্তর দাও। তার কারণ এক্স্যাক্টলি আমি এখানেই আসতে যাচ্ছিলাম, তার কারণ সরকার, প্রশাসন, শিক্ষা ব্যবস্থায় তুমি দেখবে এর সাথে রিলেটেড হলো, আমি 1 মিনিট সিরিয়াস কথা বলিনি, এর সাথে রিলেটেড তুমি দেখবে হাজার হাজার কলেজে, তোমার এই 100 কলেজে সব সিট ফাঁকা, ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় আসছে না। এর সাথে তুমি রিলেটেড দেখবে ইনফ্রাস্ট্রাকচার খারাপ হচ্ছে। এর সাথে তুমি রিলেটেড শেষ করে কি করে রিলেটেড হয় এরকম একটা বলছি, শিলাদিত্য দা আমাকে বলতে, ঘটনা আবার কলেজের মধ্যে এই ঘটনার সঙ্গে এগুলো কি করে রিলেটেড? এক্স্যাক্টলি না না না, তৃণাঙ্কুর বলে ঘুরিয়ে দিলে হবে না, আমাকে শেষ না ঘোরাবো কেন, আমি তো স্পেসিফিক আমি বলছি, আমি স্পেসিফিক্যালি বলছি শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষাকে তিলে তিলে ভিতর থেকে মেরে ফেলা হচ্ছে, শুকিয়ে। 1, 2 হচ্ছে যে ফলত লেখাপড়া করে আর কিছু হবে না, এরকম একটা ডেঞ্জারাস বার্তা তরুণ প্রজন্মের মধ্যে চলে যাচ্ছে। থার্ডলি, তাহলে কলেজে যে কজন আসছে তাদেরকে নিয়ে কলেজটা একটা গুন্ডামি, মদ খাওয়ার, ধর্ষণ করার, মৌরসি পাট্টার আখড়া বানায়, এরকম একটা মনোভাব ডেভেলপ করছে ছাত্র রাজনীতিতে। ওরা শাসক দলের ছাত্র সংগঠন, ওদের এই বিষয়ে বেশি সচেতন হওয়া উচিত ছিল, আনফর্চুনেটলি ওদের মধ্যে এইসব বেশি জমা দিচ্ছে। লাস্টলি আমি যেটা বলতে চাইছি, এই যে তুমি আরজি কর 11 মাস থেকে বলছো, সেদিন আরজি করে সন্দীপ ঘোষদের যদি সরকার, প্রশাসন, পুলিশ না বাঁচাতো, তাহলে আজকে মনোজিৎ এই সাহস। প্লিজ সময় সংক্ষিপ্ত। কথায় আছে নাচতে না জানলে উঠোন ব্যাখ্যা। সৃজন সর্বভারতীয় নেতা হয়ে এখনও বাংলার থেকে দায়ভার হয়তো সরাতেই পারে, সেটাও অসুবিধা নেই, কিন্তু আজকে ইলেকশনটা না হওয়ার প্রধান কারণ কিন্তু এই সিবিসিএস সিস্টেম আসার জন্য 6 মাস অন্তর পরীক্ষা, হয়তো তার মধ্যে সৃজনের কাছ থেকে আমি আহ্বান করব, আমরা যেভাবে আগেও চেষ্টা করেছিলাম, আমরা বসেছিলাম এবং তারপর 4টে কলেজে 4টে ইউনিভার্সিটিতে, মাফ করবেন আমি ওদের, তারপর সেই শিক্ষামন্ত্রী জেলে চলে গেলেন, আমরা ইলেকশন শুরু করেছিলাম, তারপর কোভিড থাকার জন্য ইলেকশনটা ইলেকশন থেকে কসবার ঘটনা একটুখানি কনসেন্ট্রেট করতে বলবো, যে কেন এই ঘটনা কেন আটকানো যাচ্ছে না। সময় দেখুন, এটা তো একটা ঘটনাই ঘটেছে, এমন আগেও হয়নি, পরেও হবে না। এনডি কলেজটা বলো, বলতে পারি এনডি কলেজটা বলো, তোমার যে এনডি কলেজে যে অভিযোগটা আছে সেটাও 2022 সালের ঘটনা, আগে হয়নি পরেও হবে না বলতে পারো। যাদবপুরে টিএমসিপি সিসিটিভি চাইলো, আর নুরুল ইসলাম কলেজ বসিরহাটে বিভিন্ন কলেজের ইউনিয়ন রুম বন্ধ হতে পারে, কেন যাদবপুর ইউনিভার্সিটি তার ইউনিয়ন রুম বন্ধ করে না, তার জবাব কেন ছাত্ররা জন দেবে না? ছাত্র ভোট চাইছে যাদবপুরে, আজকে এত কিছু অভিযোগ করার পরও কিন্তু বাংলা সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে আজকে বৃহৎ শাসন ব্যবস্থা, গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের যেখানে এই প্রায় 150 কোটি মানুষ, সারা ভারতবর্ষে এমন অনেক ঘটনা ঘটছে না চাইলেও হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা চেষ্টা করব যাতে এই ঘটনা না ঘটে, কিন্তু যদি কোনো কেউ ঘটনা ঘটে সেটা ধামাচাপা দেওয়া হবে না, মানুষের আদালতে সেটা বিচার হবে এবং মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে আগামী দিনে বাংলার মানুষ আশীর্বাদ করবেন। আর এই ঘটনা না ঘটে, যদিও চূড়াঙ্কুর শেষে আরো একটা প্রসঙ্গ তুলে দিয়েছিল যার উত্তর খুঁজতে গেলে আরো অনেকটা আলোচনার দরকার, কিন্তু এই মুহূর্তে সময় সংক্ষিপ্ত, তাই আলোচনা শেষ করতে হবে। তোমাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনার কথা আজকের মতো এই পর্যন্তই, রয়েছে আরো অন্যান্য অনেক খবর, চোখ রাখুন ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন।